নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমরা ইতিমধ্যেই কিন্তু একটা বিশেষ পার্বণে পদার্পণ করে ফেলেছি। ইতিমধ্যেই কিন্তু নবরাত্রি চলছে এবং নবরাত্রির যে নবযোগ সেখানে কিন্তু মা বিশেষভাবে আগমন করছেন আমাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তোলার জন্য। এবং মায়ের পরে যে মানুষটি আমাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে পারেন তিনি হচ্ছেন কৃষ্ণমূর্তি সনাতনী, জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, জাতীয় পুরস্কার প্রাপ্ত সুব্রত চক্রবর্তী। আমরা যে কটা এপিসোড দাদার সঙ্গে ইতিমধ্যে পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু দাদা আমাদের শেখাচ্ছেন জীবনে কিভাবে একটু নতুনভাবে আমরা এগিয়ে যাব, একদম বিজ্ঞানসম্মত উপায়ে। প্রত্যেকটা এপিসোডে কিন্তু আপনাদের অনুরোধের আসর, প্রত্যেকটা এপিসোডেই কিন্তু আপনারা যেরকম মানুষরা রয়েছেন যারা বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিসপত্র সম্বন্ধে জানতে চাইছেন কিংবা বিভিন্ন সমস্যা সম্বন্ধে সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যা সম্বন্ধে জানতে চাইছেন, তাদেরকে কিন্তু প্রত্যেকেই দাদা এই অনুরোধের প্রোগ্রামের মধ্যে দিয়ে কিন্তু অবগত করছেন। এবং আজকেও যে লাইভ অনুষ্ঠানটি আমরা এখন আপনাদের সামনে সম্প্রচার করছি সেটাও কিন্তু একটি অনুরোধের প্রোগ্রাম। আর এই অনুরোধের প্রোগ্রামেই কিন্তু কর্মজীবন নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো চলুন আমরা আরো একটু বিস্তারিত জেনে নেব আমরা সুব্রত চক্রবর্তীর কাছ থেকে। তো চলুন আজকে লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব জাতীয় পুরস্কার প্রাপ্ত সুব্রত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সকল দর্শকদের নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতার আচরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 মিনিটে, প্রত্যেক সোমবার দিন দুপুর 2:35 মিনিটে, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে রোববার দিন আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক রবিবার দুপুর 2:35 মিনিটে। এছাড়া আপনারা প্রত্যেক দিন আমার অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন আপনারা কিন্তু ইউটিউবটা ফলো করতে পারেন, ওখানে আমার নাম সার্চ করে, অথবা গ্লোব টিভিতে পেজ রয়েছে ইউটিউব, সেখান থেকে অনুষ্ঠানগুলোকে ফলো করতে পারেন। এছাড়া ফেসবুকেও আমার নিজস্ব পেজ রয়েছে শ্রী সুব্রত চক্রবর্তী বা সুব্রত চক্রবর্তী নামে, অথবা গ্লোব টিভি পেজ থেকেও কিন্তু অনুষ্ঠানগুলোকে আপনারা ফলো করতে পারেন। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে বা মোবাইলে দেখছেন লাইভ, তার ঠিক আমার ক্যামেরার পেছনে অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে গ্লোব টিভি, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। গ্লোব টিভির কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে দিদিকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কর্মজীবন নিয়ে করব, কারণ বহু মানুষ কর্মজীবন নিয়ে নতুনভাবে আবার জানতে চেয়েছেন। এবং অনুষ্ঠানের শেষে খুব সুন্দর আজকে একটা টোটকা দেব। এই যে আমাদের নবরাত্রি চলছে, এই নবরাত্রির সময় আমরা এই দুর্গা মায়ের কিছু সামান্য জিনিস দিয়ে আমরা যদি বাড়িতে একটা গৃহ টোটকা করে নিতে পারি তাহলে সারাটা বছর আমাদের সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে। আমরা নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়ে থাকি, সমস্যা নানা রকম হতে পারে, নানা রকম সমস্যা, রোগ ব্যাধি, জ্বালা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক অশান্তি, কলহ, বিভিন্ন রকম সমস্যা, কারো বিবাহ হচ্ছে না, মানসিক সমস্যা। আমরা এই নবরাত্রির দিন যদি কিছু উপায় করতে পারি, এবং এই যে উপায়টা আমি আজকে বলে দেবো, এটা গত বছরও বলেছিলাম, বহু মানুষ করে উপকৃত পেয়েছেন। আজকেও অনুষ্ঠানের শেষের দিকে আমি অবশ্যই কিন্তু এই ছোট্ট টোটকাটি দেব। আপনারা কিন্তু সবাই খাতা পেন নিয়ে রেডি থাকবেন। এই টোটকাটা যদি আপনারা এই নবরাত্রির মধ্যে করতে পারেন এবং আপনার আশেপাশে এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন, সেটা যদি আপনি করে নিতে পারেন তাহলে দেখবেন আগামী বছর, অর্থাৎ মা তো এই বছর আসছেন, আগামী বছর আবার যখন মা আসবেন, এই একটা বছর আপনার যে সমস্যাগুলো ছিল কোথাও মনে হবে সেই সমস্যা থেকে মা হয়তো আমাকে অনেকটা রেহাই দিয়েছেন, আমি অনেক সুখ সমৃদ্ধিতে আরও এগিয়ে চলেছি। এবং আগামী বছর আবার যখন মা আসবেন তখন দেখবেন আপনার যে সমস্যা অনেকাংশে মা কমিয়ে দিয়েছেন এবং আপনাকে সুখ সমৃদ্ধিতে কিন্তু ভরিয়ে তুলবেন। তো আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা মেনলি যারা জানতে চেয়েছিল তাদের নামটা একটু ছোট্ট করে বলে দিই। দিদি আজকে বলতে পারেনি, কারণ সত্যি কথা বলতে আপনারা প্রত্যেকেই জানেন লাইভ আমি খুব কম করি, তাই না দিদি? প্রচণ্ড কম করি লাইভ, কারণ অনেকে আমাকে অভিযোগ করেন দাদা লাইভ কবে করছেন। দেখুন সত্যি কথা বলতে আমার হয়তো গ্লোব টিভিতে লাইভ হয় মাসে 2 থেকে 3টে, এর বেশি লাইভ করতে পারি না। হয়তো হার্ডলি 2 থেকে খুব যদি বেশি হয় তো 3টে লাইভ করতে পারি, লাইভ করতেই পারি না। তো মেন ব্যাপারটা হচ্ছে যেটা আপনারা প্রত্যেকেই জানেন, চেম্বারে একটা ব্যস্ততা থাকে। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু উত্তরবঙ্গে আমার একটা বিশাল চেম্বার, ওখানে কর্মকাণ্ড রয়েছে, তো সেইখানে চেম্বারে আমাকে প্রায় 14-15 দিন থাকতে হয়। উত্তরবঙ্গে যে চেম্বারগুলো কন্টিনিউ করে তারপর যখন দক্ষিণবঙ্গে আসে, এখানকার অনেকগুলো চেম্বার রয়েছে, সেগুলোকে দেখা এবং চেষ্টা করি আপনাদের সঙ্গে লাইভ করার। তো ভেবেছিলাম পুজোর আগে হয়তো লাইভ করা সম্ভব নয়, আজকেও আসছিলাম, প্রচণ্ড জ্যাম ছিল। আজকে গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম মনে হয় আজকে লাইভ করা হবে না, জাস্ট এসে পৌঁছেছি, লাইভ শুরু করলাম। তো যারা নামগুলো বলেছিলেন তাদের নামটা একটু ছোট্ট করে বলে দিই, নাহলে হয়তো তারা হয়তো আমাকে পরে অভিযোগ করবেন যে দাদা আপনি কেন বললেন না। তো ছোট্ট করে বলে দিই, দিদি আমাকে বলছে দাদা নামগুলো একটু বলুন, বাট আমি তখন বলতে পারিনি, একটু ছোট্ট করে বলে দিই।
আজকে যে বিষয়গুলো জানতে চেয়েছিলেন তারা হচ্ছেন পাপ্পু শর্মা, মানে কর্মজীবন নিয়ে যারা জানতে চেয়েছিলেন তিনি হচ্ছেন জানতে চাইছেন দিনহাটা থেকে, দিনহাটা উত্তরবঙ্গে দিনহাটা থেকে পাপ্পু শর্মা। দেবব্রত কর্মকার করিমগঞ্জ থেকে জানতে চাইছেন। রাজকুমার হালদার জানতে চেয়েছিলেন রানাঘাট থেকে, এবং সংগ্রাম চট্টোপাধ্যায় জানতে চাইছেন রাজপুর থেকে। আরেকজন জানতে চাইছেন মীনাক্ষী দেবনাথ, তার ছেলের জন্য মীনাক্ষী দেবনাথ জানতে চাইছেন, তিনি থাকেন ব্যারাকপুরে। তো এনাদের নামগুলো আমি ঘোষণা করে দিলাম। আপনারা হয়তো যারা জানতে চেয়েছিলেন এই কর্মজীবনটাকে নিয়ে, অনেকে আরও ছিলেন, বাট সবার নাম হয়তো ঘোষণা করতে পারলাম না, আমি দুঃখিত। এবং আপনারা এইভাবে যে ভালোবাসা দিচ্ছেন, কোনো বিষয় জানতে চাইছেন, এবং বহু মানুষ, আমি একটা বিষয় খুব খেয়াল করছি যে দাদা পার্টিকুলার অনেকগুলো বিষয় যারা জানতে চাইছেন তারা আমাকে অনেক সময় ডেটা পাঠিয়ে দিচ্ছেন, ডেট অফ বার্থ পাঠিয়ে দিচ্ছেন, অনেক সময় আপনাদের জন্মকুণ্ডলী আপনি পাঠান, আমি এটাতে খুব খুশি হচ্ছি। আপনারা যদি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে জুড়ে থাকতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831707058, মেল করতে চান ছোটো হাতে সুব্রত লিখবেন subrata7070@gmail.com। যারা কিচ্ছু পারছেন না, অর্থাৎ হোয়াটসঅ্যাপ বা মেল করতে পারছে না, আপনি সরাসরি প্লেন SMS করেও কিন্তু আমাকে আপনার বিষয়গুলোকে জানাতে পারেন। এবং যদি কোনো কিছু এরকম থাকে যে খুব জটিলতম বিষয়, যেটা হয়তো অনেক অ্যাস্ট্রোলজারকে আপনি দেখিয়েছেন, সেটা কেউ সলভ করতে পারেন, আজকে আমি অন মিডিয়াতে বলছি, অনেক মানুষ কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, আপনি ব্যক্তিগতভাবে তার চার্টটা যদি আমাকে পাঠিয়ে দেন আমি দেখে নিতে পারবো, এবং কেন সমস্যাটা হচ্ছে আপনাকে আমি নিশ্চয়ই অ্যান্সার দেবো, এবং মিডিয়ারগুলোতে আমি কিন্তু আলোচনাও করবো। কারণ আপনারা প্রত্যেকে বুঝতে পারেন যে আমি খুব লাইভ কমই করি, এবং যতটুকু করি আমি আপনাদের বিষয় নিয়ে আলোচনা করতে ভালোবাসি। দেখুন, কর্মজীবনের সমস্যাটা এটা বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সাধারণত দেখবেন কর্মজীবনে এই যে প্রবলেমটা তৈরি হয়, তার জন্য আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ভুলে যাই আমাদের D1 চার্টের পাশাপাশি আর একটা চার্ট রয়েছে কর্মভাবা কুবে চক্রম, সেটা হচ্ছে D31 চার্ট। এটা সব থেকে ইম্পর্টেন্ট চার্ট। যারা D31 চার্টটা করেননি, আমি তাদের কাছে অনুরোধ করবো আপনারা এটা করুন। কারণ কারো ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় যে D31 চার্টে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিচ্ছি, আমাদের কর্মজীবনে উন্নতি দিতে পারে কোন গ্রহ? কর্মজীবনে উন্নতি দিতে পারে নবগ্রহের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গ্রহ যদি বলে থাকেন সেটা হচ্ছেন শনিদেব, কারণ তিনি হচ্ছেন কর্মকারক গ্রহ। এবং সেই সঙ্গে হচ্ছে আপনার জন্মছকে রবি, বুধ এবং বৃহস্পতি, এবং তার সঙ্গে চন্দ্রেরও কিন্তু অবস্থান রয়েছে। প্রত্যেকটা গ্রহের একটা করে কিন্তু ব্যাখ্যা রয়েছে, এবং তাদের একটা কারকতা রয়েছে প্রত্যেকটি গ্রহেরই। কিন্তু যদি দেখতে পাওয়া যায় কারো জন্মছকে দশম ভাবের অধিপতি কিছুভাবে দুস্থানগত হয়েছে, দুস্থানগত মানে 6, 8, 12 কম্বিনেশনে রয়েছে। কারো জন্মছকে দেখতে পাওয়া যায় দশম ভাবে কোনো অশুভ গ্রহ এসে অবস্থান করছে, অথবা সেই গ্রহের অধিপতির সঙ্গে, যেখানে সেই গ্রহ অধিপতি অবস্থান করছেন সেখানে তার কোনো শত্রু গ্রহের সঙ্গে অবস্থান করছে বা শত্রু নক্ষত্র দ্বারা তিনি পীড়িত রয়েছেন। অথবা দেখতে পাওয়া যায় দশমপতি কিছুভাবে লগ্নপতিকে কেন্দ্র করে ষষ্ঠ যুক্ত হয়ে গেল, কিন্তু সেখানে তার শনির কম্বিনেশন যথেষ্ট পরিমাণে খারাপ, অর্থাৎ শনি তার জন্মছকে প্রচণ্ড খারাপ রয়েছে। হতে পারে শনির অবস্থানগতভাবে খারাপ, তিনি ডিগ্রিগতভাবে খারাপ হতে পারে, তাহলে তার কর্ম নিয়ে সমস্যা হতেই পারে। কিন্তু পার্টিকুলার আপনি যদি খেয়াল করেন যে দশমপতি, অর্থাৎ আপনার জন্মছকের অর্থাৎ D31 চার্টের দশমপতি লগ্নকে কেন্দ্র করে যদি দ্বিতীয় সঙ্গে সংযুক্তকরণ হয়, নবমপতি এবং একাদশপতি সংযুক্তিকরণ হয়, এবং সেখানে শনি যদি কম্বাইন্ডভাবে একত্রীকরণভাবে ভালো অবস্থায় থাকে, তাহলে তার জন্মছকে কর্মজীবন যথেষ্ট ভালো হয়ে থাকে, এবং তিনি কর্মজীবনে খুব প্রভূত সফলতা লাভ করতে পারে। আবার D1 চার্ট অর্থাৎ লগ্নকুণ্ডলী বা রাশিকুণ্ডলী চার্টে দেখতে পাওয়া যায় যেই জন্মছকে যদি রবি খুব ভালো অবস্থায় অবস্থান করছে, রবির অবস্থান যথেষ্ট ভালো রয়েছে, বুধ যথেষ্ট ভালো অবস্থাতে রয়েছে, কিন্তু তার জন্মছকে দশমপতি, তার নবমপতি বা একাদশপতি যথেষ্ট খারাপ পজিশন বা নাক্ষত্রিকগতভাবে খারাপ পজিশন রয়েছে, তাকে কিন্তু কর্মজীবনে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়। এবং আমি একটা ক্ষেত্রে বহু জিনিস খুব পরিলক্ষিত করেছি, যাদের দেখবেন এই দশম স্থানে বিশেষ করে রাহু বা কেতুর অবস্থান থাকে, অথবা দশমপতি কিছুভাবে দুস্থানগত হয়ে থাকে, বা অশুভ নক্ষত্র দ্বারা পীড়িত হয়, বা দশমপতি ডিগ্রিগতভাবে ড্যামেজ হয়ে থাকে, তাদের কর্মজীবনে কিন্তু প্রভূত সমস্যা আসে। এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। তাই আপনার কর্মজীবনে কতটা আপনি সফলতা অর্জন করতে পারবেন, আপনার D31 চার্ট আপনাকে কিন্তু বলে দিতে পারে। এছাড়া আর একটা কম্বিনেশন রয়েছে সম্পূর্ণ চক্রম। সম্পূর্ণ চক্রমে কি কম্বিনেশন রয়েছে আমি আলোচনায় আসবো, ফোনে কোনো বন্ধু এসেছে।
আমাদের প্রথম কলার ইতিমধ্যে উপস্থিত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি গৌতম শাহ বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের নামটা বলবেন। মৃত্যুঞ্জয় শাহ। মৃত্যুঞ্জয়, আচ্ছা। মৃত্যুঞ্জয়ের জন্ম তারিখ? 25/5/2007। 25/5/2007। আচ্ছা, জন্ম সময়? রাত্রি 7টা। রাত্রি 7টা। জন্মস্থান? রায়গঞ্জ। রায়গঞ্জ, আচ্ছা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। তোর কেরিয়ার নিয়ে আরো মানে কেমন ধরনের মানে ইয়ে হবে ভবিষ্যতে ওঠায়। আচ্ছা, আপনি অনেক দূর থেকে ফোন করেছেন। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ দেখি। কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ধন্যবাদ। বেশ, আচ্ছা। ভাইয়ের জন্মবারটা কি শুক্রবার ছিল দাদা? হ্যাঁ 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 শুক্রবার ছিল। ভাইয়ের লগ্ন হচ্ছে বৃশ্চিক আর রাশি হচ্ছে সিংহ রাশি, জানা ছিল? হ্যাঁ এটা জানা ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখুন, জন্মছকে ভাইয়ের নাক্ষত্রিক যে কম্বিনেশন রয়েছে, বুধটা কিন্তু সক্ষেত্রগত, মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে, বৃহস্পতি বক্র অবস্থাতে রয়েছে বা রেট্রোগেট রয়েছে, সে জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে বুধের নক্ষত্রে। সমস্ত গ্রহেরা এছাড়া ভালো অবস্থায় রয়েছে, কিন্তু জন্মছকগতভাবে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে বৃহস্পতি প্রচণ্ড পরিমাণে সৎ চরিত্র এবং ক্যারেক্টার, বুঝেছেন তো? মানে প্রচণ্ড সৎ চরিত্র এবং ক্যারেক্টার রয়েছে, কিন্তু লগ্ন সাপেক্ষে যে কম্বিনেশনগুলো রয়েছে অর্থাৎ দ্বাদশ ভাব, একাদশ ভাব এবং দশম ভাব, ভাইয়ের যদি দশম ভাবটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন ওখানে কেতু অবস্থান করছে, চন্দ্র অবস্থান করছে, ঠিক আছে? এবং শনি কিন্তু নবম ভাবে অবস্থান করছে, অষ্টম ভাবে বুধ এবং শুক্র, এবং সপ্তম ভাবে রবি রয়েছে। দেখুন একটা কথা বলে দিই, ভাইয়ের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে, বুঝতে পেরেছেন তো? ভাইয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কোয়ালিটি রয়েছে, কিন্তু ও দেখবেন সেই অনুপাতে যতটা কর্মজীবনে ভালো সাকসেস পাওয়া দরকার সেই জায়গাটায় পেতে কিন্তু একটা সমস্যা হচ্ছে, প্রচন্ড সমস্যা হবে। দ্বিতীয়ত দেখবেন ওর একটা বিষয় আমি এখানে বলে দিচ্ছি, দেখবেন ও কিন্তু সৎ, শান্ত, প্রচন্ড পরিমাণে সৎ এবং শান্ত, কিন্তু ও প্রচন্ড কনফিউজড হয়ে যায় এবং অল্পতে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে দেখবেন ওর যদি সম্পূর্ণ চক্রমটা করা থাকে এবং কর্মভাব কুবের চক্রমটা করা থাকে, আমি একটু আগে বলছিলাম না যে কর্মভাব কুবের চক্রমে দশমপতির অবস্থান যদি খুব ভালো থাকে, দেখুন আপনার যদি ভাইয়ের D31 চার্টটা একটু খেয়াল করেন, দশমপতি একাদশপতির সঙ্গে সংযুক্তিকরণ করেছে এবং পঞ্চমপতির সঙ্গে সংযুক্তিকরণ করেছে, কিন্তু এইটা কিছুটা তৃতীয় ভাবের সঙ্গে সংযুক্তিকরণ করে ষষ্ঠ ভাবকে নির্দেশ দিচ্ছে বা ষষ্ঠ ভাবের উপর একটা দশম ভাবের একটা এক্সপেক্ট পড়ছে, দৃষ্টি পড়ছে। এইটা হওয়ার জন্য দেখা যাবে কি ও বারবার কর্মর জন্য ভালো জায়গায় চেষ্টা করবে, সরকারি হোক বা বেসরকারি হোক, কিন্তু তাতে না সফলতা সহজে আসবে না, এবং এই করতে গিয়ে ওর মধ্যে একটা কনফিডেন্সটা কিন্তু বারবার ভেঙে যাচ্ছে। এটা কি হচ্ছে আমাকে একটু জানান। হ্যাঁ বলুন, আমি বলছি, বলুন, আমি শুনছি। উচ্চ মাধ্যমিক দিবে মানে ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার দিবে। আচ্ছা হ্যালো, বলুন, আমি শুনছি আপনার, বলুন কি বলতে চাইছেন, বলুন। মানে ও উচ্চ মাধ্যমিক দিবে, তারপর উচ্চ মাধ্যমিক পর মানে কোন লাইন নিলে ভালো হয় সেটা বলতে হবে। উচ্চ মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, তাই তো? দেখুন, উচ্চ মাধ্যমিকের পর যদি পড়াশোনা করতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওর জন্য টেকনিক্যাল কোনো কিছু লাইনটা ভালো হতে পারে, ঠিক আছে? টেকনিক্যাল যদি কিছু করে তাহলে কিন্তু ভালো হবে, কিন্তু ওর কর্মজীবন নিয়ে একটুখানি সমস্যা রয়েছে, বুঝেছেন তো? ওর মধ্যে এখন কি একটু খেয়াল করছেন যে পড়াশোনায় করার চেষ্টা করছে কিন্তু কোথাও গিয়ে একটা বাধা বিপত্তি তৈরি হচ্ছে, অনেক সময় মানে একটু চঞ্চলতা এই বিষয়টা তৈরি হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে বলুন চেষ্টাটা অবশ্যই রাখতে, ভবিষ্যতে কিন্তু সেই জায়গা থেকে অনেকটা উন্নতি আসবে, কিন্তু দেখবেন ও যদি কোনো কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে এগোয় তাহলে কিন্তু অবশ্যই সফলতা খুব ভালো হবে, ঠিক আছে? একদম। আর কর্মজীবনটা নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে, ওকে বলবেন টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করতে, কিন্তু কর্মজীবনে একটু কিন্তু প্রাধান্য যখন বেশি আসবে বা কর্মজীবন প্রতিষ্ঠা পেতে গিয়ে বা সরকারি চাকরির জায়গাগুলো যখন দিতে যাবে সেখানে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে? তখন একটু প্রতিকার প্রতিবেদনের জায়গায় কিন্তু আসতে হবে, ঠিক আছে?
ভালো একদম। আর একটু থাকবেন। বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদার সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনও সমস্যার মধ্যে রয়েছেন এবং কোথায় গেলে সমাধান কিংবা প্রতিকার পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আমি বলছি। তারা কিন্তু 89707058 নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা এই নাম্বারে আপনারা দাদাকে সমস্যাগুলো SMS করেও জানাতে পারেন, কিংবা আপনারা যারা সরাসরি দাদার সঙ্গে কথা বলতে চান তারা কিন্তু অবশ্যই 9874207060 নাম্বারে কিন্তু অবিলম্বে ফোন করে যোগাযোগ করতেই পারেন। এছাড়া অনেকেই আছেন যারা হয়তো দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, দাদার সঙ্গে কথা বলতে চাইছেন এবং সমস্যার সমাধান করতে চাইছেন, তারাও কিন্তু নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই দুটো বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া যারা দূরের বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু দাদা মেলের ব্যবস্থা করেছেন। আপনারা কিন্তু মেলের মাধ্যমে আপনাদের সমস্যা দাদার কাছে তুলে ধরতে পারেন, এবং দাদা কিন্তু অবশ্যই আপনাদের সেই সকল সমস্যার সমাধানের প্রতিকারে অবশ্যই চেষ্টা করবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে মেল করতে হবে ছোট হাতে subrata7070@gmail.com এ। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানেই কিন্তু সর্বদা প্রস্তুত সুব্রত চক্রবর্তী। একদম সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে দাদা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করে থাকেন, যাতে আপনি এবং আপনার প্রিয়জন জীবনে একটু সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু একদম, এসেছেন। একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। ডিস্টার্ব হচ্ছে হয়তো। হ্যাঁ, কোনো ঠিক আছে। কারণে হয়তো লাইনটা ডিস্টার্ব হচ্ছে দাদা, হ্যাঁ, যেটা আমি বলছি। আলোচনা করছিলাম যেটা, দেখুন অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কর্মজীবনে যাদের যখন সমস্যা চলে আসে তাদের ক্ষেত্রে আর একটা বিষয় যেটা আমি খুব পরিলক্ষিত করে দেখেছি, সেটা হচ্ছে দেখবেন নবাংশ চার্ট একটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। নবাংশ চার্ট একটা ইম্পর্টেন্ট জায়গা। কারো জন্মছকে যদি দেখতে পাওয়া যায় যে নবাংশ চার্টের ক্ষেত্রে শুক্র শনির সঙ্গে একত্রীকরণ হয়েছে, কিন্তু সেই শুক্র যদি কিছুভাবে কেতুর এক্সপেক্ট পেয়ে যায় বা কেতুর সঙ্গে দৃষ্টি বিনিময় হয় বা কেতুর সঙ্গে একত্রীকরণভাবে অবস্থান করছে, তাহলে কিন্তু তাদের কর্মজীবনে প্রভূত একটা সমস্যা নেমে আসে। আপনি আপনার নবাংশ যদি কখনো খেয়াল করেন যে শুক্র কেতু একত্রীকরণ হয়েছে বা কেতুর সঙ্গে শুক্রের একটা দৃষ্টি বিনিময় ঘটেছে বা এক্সপেক্ট পড়েছে, তাদের কর্মজীবনে কিন্তু সমস্যা আসে। আবার নবাংশ চার্টে এটাও দেখা গেছে অনেক ক্ষেত্রে, যদি কারো জন্মছকে নবাংশতে বৃহস্পতি চন্দ্র একত্রীকরণ হয়েছে বা জন্মছকও সেটা হতে পারে, এটাকে আমরা জ্যোতিষের ভাষায় বলে থাকি জীবযোগ। যদি এটা নবাংশ চার্টেও দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু তার কর্মজীবনে যথেষ্ট ভালো প্রতিষ্ঠা এবং সুযোগ সুবিধা রয়েছেন, এবং আমরা অনেক সময় বলে থাকি সেই জাতক জাতিকা কর্মজীবনে কোনো একটা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন। আপনি দেখবেন যাদের নবাংশ ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র এক ঘরে অবস্থান করছে, অথবা বৃহস্পতির এক্সপেক্ট পড়েছে চন্দ্রের উপর বা চন্দ্রের দৃষ্টি পড়েছে বৃহস্পতির উপর, এই কম্বিনেশনটাকে তাকে কিন্তু একটা ভালো কর্মজীবনে প্রতিষ্ঠার কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কারো জন্মছকে যদি বুধ এবং শুক্র একত্রীকরণ হয় সেটাকে আমরা রাজযোগ বলে থাকি, কিন্তু এই রাজযোগের ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় যদি বুধ এবং শুক্রের মধ্যে কোনো গ্রহের কম্বিনেশনে যদি কেতুর একটা এক্সপেক্ট চলে আসে তাহলে কিন্তু বিপরীত হয়ে যায় সেই রাজযোগটা। তাহলে এই বিপরীত রাজযোগ তার জন্য কিন্তু কিছুটা শুভ ফল দিতে পারে, কিন্তু যদি একত্রীকরণ হয় সেখানে হয়তো কোনো কিছু এক্সপেক্ট নেই, কারো রাহু বা কেতুর কোনো কিছু দৃষ্টি বিনিময় নেই, তাহলে সেই রাজযোগটাকে আমরা শুভ হিসাবে ধরে থাকি। তাহলে আপনার ক্ষেত্রে কোন রাজযোগ ঘটেছে কোন জায়গাতে সেটাকে যদি ভালো করে বিচার বিশ্লেষণ করেন আপনার জ্যোতিষীকে দিয়ে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আপনি অনেক ভালো থাকতে পারেন। একদম দাদা। কোনো বন্ধু এসেছে? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, না, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বেলঘর থেকে সঞ্জয়। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বেলঘর থেকে সঞ্জয় সরকার বলছি। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। নিজের জন্ম তারিখ বলুন সঞ্জয় বাবু। 15/4/1973। 15/4/1973। জন্ম সময়? জন্মস্থান কলকাতা। জন্ম সময় বলবেন? জন্ম সময় 2:30 AM। 2:30 AM। আচ্ছা, কলকাতা, তাই তো? বলুন কি প্রশ্ন আছে দাদার কাছে? কর্ম সম্বন্ধে জানবো। কর্ম সম্বন্ধে। আচ্ছা, আজকে সব প্রশ্নগুলো কর্ম নিয়েই একদম। আসছে। আচ্ছা, লগ্ন কুম্ভ, রাশি হচ্ছে সিংহ, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জানা আছে। এখন কি কিছু করছেন আপনি? হ্যাঁ আচ্ছা, আপনার তো বুথটা নিচে, হ্যাঁ বলুন।
আপনি এখন কিছু করছেন? এখন কিছু বেকার আছে। আচ্ছা, দেখুন একটা জিনিস আমি দেখতে, কবে কাজকর্ম হবে একটু বলে দিন না। আচ্ছা বলে দিচ্ছি। দেখুন লগ্ন সাপেক্ষে এটা দেখতে পাচ্ছি আপনার রবিটা উচ্চস্থ অবস্থাতে রয়েছে, কিন্তু দেখুন যেই রবি কিন্তু শুক্র দ্বারা পীড়িত, এটাকে জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে দারিদ্র যোগ। লগ্ন সাপেক্ষে আপনার দ্বাদশে মঙ্গল পড়ে যাচ্ছে এবং বৃহস্পতিটাও দ্বাদশে পড়ছে, কিন্তু দেখবেন আপনার একাদশভাবে রাহু রয়েছে যদি জন্মছকে আপনি খেয়াল করেন, এবং লগ্ন থেকে দ্বিতীয় বুধ রয়েছে, কিন্তু সেই বুধও কিন্তু নিচে। দেখুন আপনার জন্মছকটা কিন্তু একটু ডিস্টার্ব, ভালো মতোই ডিস্টার্ব। মানে ধরুন আপনার বৈশাখ মাসে জন্ম, সেখানে হচ্ছে রবি শুক্র দ্বারা পীড়িত, আপনার লগ্ন থেকে মাঙ্গলিক যোগ হয়ে রয়েছে এবং বৃহস্পতি দ্বাদশে, একাদশে আপনার রাহুর অবস্থান। তার মানে কি আপনার ক্ষেত্রে দেখবেন কর্মজীবনে একটা সমস্যা তৈরি হবে এবং কর্ম হয়তো চলে যাওয়া হঠাৎ করে, এবং সেখানে হয়তো কর্ম চলে যাওয়ার পর আর্থিক জায়গায় একটা অবসান তৈরি হওয়া বা মানসিক উদ্বেগ তৈরি হওয়া, যেটা এখন হয়তো তৈরি হয়ে রয়েছে। দেখবেন আপনার কর্মজীবনে দেখবেন আপনার একটা যে কনস্ট্যান্ট ভাবে যে একটা উন্নতি বা কনস্ট্যান্ট ভাবে আপনি কোথাও ভালোভাবে কাজ করেছেন সেরকম নয়। মানে কাজ করছেন, কিছুদিন কাজ করছেন, আবার ওটা স্টে করছে না, আবার অন্য জায়গায় কাজ করছেন, এই যে একটা পরিবর্তন প্রচুর পরিমাণে হচ্ছে আপনার। তো এই যে ঠেকা দিয়ে কোনো মতে চালাচ্ছেন, তো এটাকে আমি খারাপভাবে নেবেন না, ঠেকা দিয়ে চালাচ্ছেন। তো এটার দাদা কাউকে দেখিয়ে প্রতিকার প্রতিবেদন করিয়েছিলেন? না, এখনো কিছু করিনি। তাহলে এই জায়গাটার একটু যতক্ষণ না প্রতিকার প্রতিবেদন। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কোথায় বসেন? কোথায় বসেন না দিদি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে যেটা অবশ্যই। বলে নিই দাদা, আপনি যদি পারেন এই জায়গাটার একটু প্রতিকার প্রতিবিধানে আসুন। যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান করছেন এখান থেকে কিন্তু সফলতা পাওয়াটা অনেকটা মুশকিল। কারণ দেখুন আপনার অলরেডি অনেকটা বয়স হয়ে গেছে, দেখবেন আপনার ক্ষেত্রে অনেকটা পারিবারিক সমস্যাও রয়েছে, আর্থিক সমস্যায় প্রচন্ড পরিমাণে ডুবে রয়েছেন, যেটাকে বলা হয় ঋণ ধার, সব দিক থেকে সবকিছু হয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু দেখবেন আপনার একটা জিনিস খুব ভালো, মনের জোর রয়েছে। কিন্তু মনের জোর থাকলে তো হবে না, কর্মেরও জোর দরকার, তাই না? অর্থের জোর দরকার। তাহলে সেই কর্মের জোর এবং অর্থের জোরটা পাওয়ার জন্য ভালো কোনো জ্যোতিষ বন্ধুর সান্নিধ্য গ্রহণ করুন। একাদশে রাহু থাকলে তাদের জীবনে কিন্তু অনেক সুযোগ সুবিধা আসে। রাহু একাদশে অনেক সময় কিন্তু আমরা অনেক সময় বলি যে আয়ভাবে বসে রয়েছে, তার মানে আমার কর্মজীবনে কিছুই হবে না। কিন্তু এই যে একাদশে রাহু রয়েছে, রাহুর পজিটিভ পাওয়ারটাই কাজে লাগান, বুঝতে পেরেছেন? আপনি অনেক ভবিষ্যতে কিন্তু অর্থ রোজগার করতে পারেন, কিন্তু কোথাও গিয়ে সেই জায়গায় বাধা হয়ে রয়েছে, সেটাকে একটু দেখে নিন। ভালো কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন। আমি কোথায় কবে বসে দিদি বলে দিচ্ছে। নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই সোমবার শ্যামবাজারে এবং রবিবার এবং মঙ্গলবার গড়িয়া নাগতলাতে লাস্ট আর ফার্স্ট উইক, বুধবার দুর্গাপুর এবং বর্ধমানে, বৃহস্পতিবার নৈহাটি এবং ব্যারাকপুরে এবং শুক্রবার পশ্চিম মেদিনীপুর এবং শনিবার দিন হাওড়া বালিতে এবং শিলিগুড়িতে। একদমই তাই, শিলিগুড়িতে কিন্তু 8 থেকে 14 তারিখে সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে দাদাকে পেয়ে যাচ্ছেন, এবং শিলিগুড়িবাসীরা আরও একবার দাদাকে 15 থেকে 19 তারিখ অবধি সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্সে কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা ইতিমধ্যেই এইসব জায়গায় রয়েছেন তারা কিন্তু অবিলম্বে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। একটা শুভ সময় চলছে, এবং যারা সত্যি সত্যি বিজ্ঞানসম্মতভাবে নিজেদের জীবনকে একটু উন্নত করতে চাইছেন তারা কিন্তু অবিলম্বেই যোগাযোগ করতে পারেন সুব্রত চক্রবর্তীর সঙ্গে। আপনার জীবনের যে কোনো রকমের পরিবর্তনের জন্যই কিন্তু দাদা সদা সর্বদা প্রস্তুত। দাদা আজকে কিন্তু সময় প্রায় একদমই প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের হ্যাঁ, আমি বলেছিলাম যে একটা আমি দেবো আজকে। দেখুন দুর্গাপুজো যে চলছে আমাদের নবরাত্রি, আমি একটা ছোট্ট টিপস দিয়ে যাচ্ছি। এটা যদি আপনারা করতে পারেন আপনাদের সারাটা বছর কিন্তু খুব ভালো যাবে। আপনার বিভিন্ন রকম সমস্যা রয়েছে, আজকে যারা অনুষ্ঠানটা দেখছেন তারা যদি এই টোটকাটা করতে পারেন, আপনি একটা লাল চেলি কাপড় আনুন। এই যে নবরাত্রি চলছে, এই নবরাত্রির মধ্যে একটা লাল চেলি কাপড় নিয়ে আসুন, এবং সেখানে যদি পারেন আপনারা যে অঞ্জলি দিচ্ছেন অষ্টমীর দিন বা নবমীর দিন দুর্গা মায়ের যে অঞ্জলি দিচ্ছেন, সে অঞ্জলি দেওয়ার পর যে ঘটের যে ফুল একটু সামান্য ঠাকুরমশাইকে বলে আপনি নিয়ে আসুন, যে কোনো ঘটের ফুল, অর্থাৎ দুর্গা মায়ের অঞ্জলি দেওয়ার আপনি ঘটের ফুল আপনি একটু নিয়ে আসুন। সেই ফুলকে আপনি সেখানে রাখুন লাল চেরির মধ্যে, সেখানে সামান্য একটুখানি সিঁদুর দিয়ে দেবেন, লাল সিঁদুর দিয়ে দেবেন, এবং যদি পারেন 5টা কড়ি, আমাদের যে কড়ি পাওয়া যায় 5টা কড়ি মায়ের অঞ্জলির ফুল, তার মধ্যে সামান্য একটুখানি সিঁদুর, এবং সেখানে 1 টাকার একটা কয়েন আপনি সেখানে দিয়ে দেবেন, এবং সামান্য একটু গঙ্গাজল দিয়ে আপনি সেটাকে বেঁধে
আপনার বাড়ির ঠাকুর ঘরের কোনো শুভ স্থানে রেখে দিতে পারেন। যাদের ঘরে একটা ঠাকুর ঘর নেই, বাড়ির ঈশান কোণে বা শুভ স্থানে যদি আপনি রেখে দিতে পারেন, তাহলে দেখবেন একটা বছর আপনার কোনো কিছু সমস্যা হবে না। এবং এটা পরবর্তী ক্ষেত্রে আবার যখন দুর্গা মায়ের নবরাত্রি চলবে, এটা কিন্তু আপনি আবার পরের বছর করবেন। এই টোটকাটা আমি গত বছর দিয়েছিলাম, বহু মানুষ উপকৃত হয়েছেন এবং তাদের বিভিন্ন রকম ফোন কলস, হোয়াটসঅ্যাপ আমাকে প্রচুর পরিমাণে পাঠিয়েছেন। অনেক দিক থেকে তারা কিন্তু রেহাই পেয়েছেন মা দুর্গার কৃপায়। আপনারা যদি এই টোটকাটা করতে পারেন, সব দিক থেকেই লাভবান হবেন। আজকে মনে হয় সময় একদম নেই, কর্মজীবন নিয়ে আমি যতটুকু পারি আজকে আলোচনা করলাম। পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবে এবং যারা মনে করছেন বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার যাচ্ছে। এবং যদি কোনো কঠিন সমস্যা থাকে যেগুলোতে সমাধান কেউ করতে পারেননি, আমি আপনাকে চ্যালেঞ্জ নিয়ে এটুকু বলতে পারি যে সম্পূর্ণ চক্রম কর্ম কুবের চক্রের মাধ্যমে সঠিক গাইডলাইন্স করে তার যদি প্রতিবিধান করা যায়, আপনাকে আমি জোর গলায় বলতে পারি এই সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন। আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। সমস্যা হোক যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল